বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমরা আমার কাছে জানতে চাইছো এই ডিসেম্বর মাস বা শীতকালে তোমরা তোমাদের তুলসী গাছের পরিচর্যাটা কিভাবে করতে পারবে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে যে সমস্যাগুলিকে আমরা আমাদের তুলসী গাছের মধ্যে লক্ষ্য করতে পারছি সেগুলি হলো এই সময় আমাদের তুলসী গাছের পাতার বর্ণ বা রং কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের তুলসী গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে এই রকম কালচে বর্ণ কিন্তু ধারণ করছে এবং এর সাথে সাথে 2 নম্বর যে সমস্যাটি হচ্ছে সেটা হলো এই সময় কিন্তু তুলসী গাছের মধ্যে যেসব নতুন পাতা আসতে লক্ষ্য করা যাচ্ছে সেই নতুন পাতার আয়তন কিন্তু ছোট হতে আরম্ভ করছে। তো এই 2 নম্বর সমস্যাটি হওয়ার পাশাপাশি যে 3 নম্বর সমস্যাটিকে এই সময় তোমরা আমাকে বলছো সেটা হলো এই সময় তুলসী গাছের পাতার মধ্যে সবুজ এবং উজ্জ্বল ভাব কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি কিছু পাতা কিন্তু এই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে এবং এর সাথে সাথে যে 4 নম্বর সমস্যাটি দেখা যাচ্ছে সেটা হলো আমাদের তুলসী গাছগুলি এই সময় সতেজ থাকার বদলে ধীরে ধীরে শুকিয়ে কিন্তু মারা যেতে শুরু করছে এবং তার সঙ্গে সঙ্গে যে 5 নম্বর সমস্যাটিকে আমরা আমাদের তুলসী গাছের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি সেটা হলো আমাদের তুলসী গাছের গ্রোথ এই সময় কিন্তু ধীরে ধীরে থেমে যেতে শুরু করছে। তো এই সমস্ত সমস্যার সমাধান আমরা কিভাবে করব, তো সেই নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা আজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা জানতে এবং বুঝতে পারবে এই প্রচন্ড ঠান্ডাতে তোমাদের তুলসী গাছের যত্নটা কিভাবে করলে পরে এই সব সমস্যা থেকে তোমাদের তুলসী গাছগুলোকে তোমরা কিন্তু সহজেই রক্ষা করতে পারবে। এবং এর পাশাপাশি আজ এই ভিডিও শেষে এমন কিছু অর্গানিক খাবার তৈরি করে তোমাদের দেখাবো যে খাবারগুলিকে তোমাদের এই সময় তুলসী গাছের মধ্যে প্রয়োগ করলে তোমাদের তুলসী গাছের মধ্যে যেমন সঠিকভাবে তোমরা নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান দিতে পারবে, তেমন সেই খাবারগুলোকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে আমরা গাছের মাটিকে যেমন উর্বর রাখতে পারবো তেমন কিন্তু মাটি গাছের উপযোগী হয়ে উঠবে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা কার্তিক হর্টিকালচারে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। শুরুতেই আমরা যে পয়েন্টটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রচন্ড ঠান্ডা শুরু হওয়া মাত্রই আমাদের তুলসী গাছের পাতার বর্ণ বা রং কিন্তু এই রকম কালো হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি কেন হচ্ছে তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো না। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখা ভালো, আমাদের কিন্তু 2 ধরনের তুলসী হয়, একটা হচ্ছে কালো তুলসী আর একটা হচ্ছে এই রকম সবুজ তুলসী। তো কালো তুলসীর রং এই রকম কিন্তু সব সময় কালো বর্ণেরই হয়ে থাকে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের এই সবুজ তুলসীর পাতাগুলো ধীরে ধীরে কিন্তু কালো হতে আরম্ভ করছে। তো এর কারণ কি সেটাই কিন্তু আমাদের প্রথম জানতে হবে। তো বন্ধুরা, এর কারণ এই প্রচন্ড ঠান্ডা। তো এই ঠান্ডাতে যে সমস্যাটা হচ্ছে গাছের পাতার মধ্যে সঠিকভাবে কিন্তু গাছ ক্লোরোফিলকে তৈরি করছে না, কারণ বন্ধুরা এই প্রচন্ড ঠান্ডায় গাছ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য গাছের পাতার মধ্যে কিন্তু ক্লোরোফিল তৈরি করা বন্ধ করে দিচ্ছে এবং তার ফলে অ্যান্থাসায়ানিন কিন্তু গাছ তৈরি করছে পাতার মধ্যে এবং এই অ্যান্থাসায়ানিন তৈরি হওয়ার ফলেই গাছের পাতা কিন্তু এই রকম সবুজ থাকার বদলে এই রকম কালচে আকার কিন্তু ধারণ করছে। তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হতে গেলে আমাদের এই সময় যেটা করতে হবে, আমাদের তুলসী গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে, কারণ বন্ধুরা এই প্রচন্ড ঠান্ডাতে তুলসী গাছকে যদি না আমরা গরম করে তুলতে পারি তাহলে কখনোই কিন্তু তুলসী গাছের পাতা এই রকম কিন্তু সবুজ চকচকে হবে না, গাছ কিন্তু পাতাকে এরকম ধীরে ধীরে কালো করে দিতে আরম্ভ করবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ছাদ বাগানের এমন অংশে আমাদের তুলসী গাছগুলোকে রাখতে হবে যে অংশের মধ্যে সারা দিনের রোদ থাকে। তো এর পাশাপাশি আমরা যে 2 নম্বর পয়েন্টটাকে নিয়ে এরপর কথা বলবো সেটা হলো এই সময় আমাদের তুলসী গাছের পাতার আকার আয়তন কিন্তু ধীরে ধীরে ছোট হতে আরম্ভ করছে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে তুলসী গাছের ডগাটা বৃদ্ধি হচ্ছে এবং এই ডগা থেকে যে পাতাগুলো বেরিয়ে আসছে সেই পাতা কিন্তু খুবই ছোট ছোট আকার ধারণ করেছে, কিন্তু একটু নিচের দিকে দেখলে তোমরা দেখতে পাবে যে তুলসী গাছের পাতার আকার কিন্তু স্বাভাবিক আছে। তো
এই সময় যে সমস্যাটির কারণে আমাদের তুলসী গাছের পাতার আকার ধীরে ধীরে ছোট হতে আরম্ভ করছে সেটা হলো বন্ধুরা শিশির পাত। এই সময় অত্যাধিক পরিমাণে শিশির পাত হওয়ার ফলে আমাদের তুলসী গাছের পাতার আকার কিন্তু ধীরে ধীরে ছোট হতে আরম্ভ করছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যেমন সারা দিনের রোদে আমাদের তুলসী গাছগুলোকে রাখবো, তেমন কিন্তু সন্ধে হওয়া মাত্রই আমাদের তুলসী গাছগুলোকে এনে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে তুলসী গাছের পাতার মধ্যে কিন্তু কুয়াশা বা শিশির পড়তে পারবে না। তো এই রকম স্থানে যদি আমরা রাখি তাহলে তুলসী গাছের পাতার মধ্যে শিশির না পড়ার ফলে তুলসী গাছের পাতা কিন্তু কখনোই ছোট আকার ধারণ করবে না। প্রত্যেকটা তুলসী গাছের পাতা চটলা এবং স্বাভাবিক আকার কিন্তু ধারণ করবে। তো বন্ধুরা, এই 2 নম্বর পয়েন্টটির সাথে সাথে এরপর যে 3 নম্বর পয়েন্টটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের তুলসী গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। একবার যদি গাছটিকে ধরে ঝাঁকিয়ে দেওয়া যায় তাহলে অধিকাংশ পাতাই কিন্তু গাছের মাটির মধ্যে ঝরে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার তুলসী গাছের মাটির মধ্যে কিছু পাতা কিন্তু ঝরে পড়ে আছে। কিন্তু বন্ধুরা, এই যে পাতাগুলোকে তোমরা দেখছো, এই প্রত্যেকটা পাতাই কিন্তু বয়স্ক পাতা, তাই কিন্তু গাছ ঝরিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে তোমাদের তুলসী গাছের পাতা যে অতিরিক্ত পরিমাণে হলুদ হচ্ছে, এর কারণ গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। তো আমরা অনেকেই যে ভুলটাকে এই সময় বারবার করছি সেটা হলো, গাছের মাটির মধ্যে আমরা কিন্তু কখনো কখনো অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করে দিচ্ছি। তার ফলে আমাদের গাছের মাটি সব সময় কিন্তু এই রকম ভিজে চপচপে আছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমাদের তুলসী গাছের মাটি এই রকম কিন্তু শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে। তো এই যে জল প্রয়োগ করার তারতম্যকে আমরা করে ফেলছি, সেই কারণেই কিন্তু আমাদের তুলসী গাছের পাতা সবুজ থাকার বদলে কিন্তু হলুদ হয়ে ঝরতে আরম্ভ করছে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে, এখন কিন্তু রাত আমাদের বড় হয়ে গেছে এবং দিন ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাচ্ছে না। তার ফলে মাটি থেকে গাছ সঠিকভাবে খাবার এবং জলকে কিন্তু ইনটেক করতে পারছে না, এবং সেক্ষেত্রে মাটি থেকে কিন্তু জল সঠিকভাবে কিন্তু শুকোচ্ছে না। অনেক ক্ষেত্রে গাছের মাটি এই সময় ভিজে থাকার ফলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তেমন গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করার ফলে গাছের পাতা এই রকম কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং গাছের পাতার শিরা দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে পাতা কিন্তু হলুদ হয়ে গাছ কিন্তু ছড়িয়ে দিতে আরম্ভ করছে। তার সাথে সাথে তুলসী গাছের মাটির মধ্যে কম জল প্রয়োগ করার ফলে গাছের মাটি কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করছে, ফলে গাছের পাতা হলুদ হয়ে কিন্তু ঝরে যেতে শুরু করছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের গাছগুলোকে যেমন আমরা সারা দিনের রোদে রাখবো, যেমন আমরা গাছগুলোকে কুয়াশা থেকে বাঁচাবো, তেমন কিন্তু গাছের মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণে জলকে প্রয়োগ করব না। আমরা মাটিতে কম জল প্রয়োগ করব না, আমরা মাটির মধ্যে বেশি জলকে প্রয়োগ করব। এবং এর সাথে সাথে আমরা প্রত্যেক 20 দিন অন্তর অন্তর 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম আয়রন পাউডার এবং তার সঙ্গে সঙ্গে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে আমরা গুলে নেব। এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকে আমরা কিন্তু আমাদের তুলসী গাছের মধ্যে স্প্রে করব। তাহলে কিন্তু আমাদের কোনো তুলসী গাছের পাতা হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে না। সমস্ত তুলসী গাছের পাতা এই রকম কিন্তু সবুজ চকচকে থাকতে তোমরা লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, এই 3 নম্বর পয়েন্টটির পাশাপাশি এরপর যে 4 নম্বর পয়েন্টটিকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের এমন কিছু জায়গা আছে যে জায়গাটার মধ্যে সঠিকভাবে রোদ পায় না। সেই জায়গার মধ্যে বারবার তুলসী গাছ প্রতিস্থাপন করলে সেই তুলসী গাছ কিছুদিনের মধ্যেই মারা যেতে আরম্ভ করে। তো নতুন তুলসী গাছকে সেই জায়গার মধ্যে কিভাবে প্রতিস্থাপন করলে তুলসী গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, শুরুতেই আমি বলে রাখতে চাই, যেসব জায়গার মধ্যে রোদ পৌঁছাতে পারে না বা যেসব জায়গার মধ্যে সূর্যের আলো তুলসী গাছের পাতার মধ্যে পড়ে না, সেই সব জায়গার মধ্যে তোমাদের তুলসী গাছকে প্রতিস্থাপন করতে হলে তোমাদের তুলসী গাছের মাটি সব সময় কিন্তু ওয়েল ড্রেনেজ তৈরি করতে হবে, যাতে মাটির মধ্যে জল দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল ড্রেন হয়ে যাতে বেরিয়ে যেতে পারে। তো এই রকম মাটিকে যদি আমরা প্রথমেই তুলসী গাছের জন্য তৈরি করতে পারি, তাহলে অনেকাংশেই কিন্তু আমরা তুলসী গাছকে
মারা যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে মাথায় রাখতে হবে, তোমাদের এমন জায়গায় তুলসী গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে যে জায়গার মধ্যে রোদ না এলেও একটু হাওয়াটা গরম ভাব থাকে, বা সেই জায়গাটা যাতে একটু গরম থাকে। কারণ বন্ধুরা, তুলসী গাছের বেঁচে থাকার জন্য খুব একটা বেশি রোদের কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু একটু গরম আবহাওয়া অবশ্যই দরকার। তো বন্ধুরা, এর পাশাপাশি তোমরা অনেকেই আমাকে এই সময় বলছো তোমাদের কিছু কিছু তুলসী গাছ এই সময় শুকিয়ে যেতে আরম্ভ করছে, তোমরা কিভাবে সেই তুলসী গাছগুলোকে আবার পুনরায় বাঁচিয়ে তুলতে পারবে। তো বন্ধুরা, শুরুতেই তোমাদের দেখতে হবে তোমাদের তুলসী গাছের কাণ্ডগুলো কাঁচা আছে কিনা। সেক্ষেত্রে তোমরা একটু নোকে করে খুঁড়ে দেখে নেবে। যদি দেখো যে তুলসী গাছের কাণ্ড কাঁচা আছে, তবেই কিন্তু সেই তুলসী গাছকে আবার বাঁচিয়ে তোলা সম্ভব। কিন্তু যদি কোনো প্রকারে গোটা তুলসী গাছের কাণ্ড শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুলসী গাছ কখনোই আর বেঁচে উঠবে না। তো এই সময় তোমাদের যেসব তুলসী গাছের কাণ্ড কাঁচা আছে কিন্তু গাছ থেকে সমস্ত পাতা ঝরে গেছে, সেই গাছগুলোকে আবার তোমাদের পুনর্জীবিত করতে হতে গেলে তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে জল প্রয়োগ করাকে তোমাদের একেবারেই বন্ধ করে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে তোমাদের কিন্তু সেরই জায়গায় রাখতে হবে। তো এই দুটি কাজকে করার পর তোমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে খাবার প্রয়োগকে তোমাদের বন্ধ করতে হবে যতক্ষণ না গাছের মধ্যে কচি পাতা বৃদ্ধি হচ্ছে। তো এর সাথে সাথে তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো তোমাদের তুলসী গাছের গ্রোথ কিন্তু এই সময় থেমে গেছে, কিভাবে সেই গ্রোথকে তোমরা আবার তুলসী গাছের মধ্যে ফিরিয়ে আনতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে? তো বন্ধুরা, আমাদের তুলসী গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার আমাদের ফিরিয়ে আনতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মধ্যে কিছু খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, শুরুতেই এই যে খাবারটি তোমরা দেখছো, এই খাবারটিকে যদি আমরা এই সময় আমাদের তুলসী গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই খাবারটিকে প্রয়োগ করে আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু তুলসী গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগানটা দিতে পারবো, যার ফলে এই সময় তুলসী গাছের শিকড়ের গ্রোথ যেমন সঠিকভাবে হতে থাকবে, তেমন তুলসী গাছের মধ্যে হওয়া এই সময় যে সমস্যার কথা আমি তোমাদের বললাম, সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর হবে। তো বন্ধুরা, এই যে খাবারটিকে তোমরা দেখছো, এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের সরিষার গুঁড়ো। তো আমি কিন্তু বাড়ি থেকে কিছুটা সরিষাকে নিয়ে মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, এবং এই সরিষার গুঁড়োকে আমরা যেটা করব, মাত্র 1 চামচ করে আমরা কিন্তু প্রত্যেক 20 দিন অন্তর অন্তর আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা তুলসী গাছের মাটির মধ্যে এইভাবে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সরিষার গুঁড়োকে কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। তো তোমরা যদি এই সময় সরিষাকে বাড়ি থেকে সংগ্রহ না করতে পারো, বা সরিষাকে যদি এই রকমভাবে তোমরা গুঁড়ো না করতে পারো, তাহলে যে খাবারটিকে তোমরা তুলসী গাছের মধ্যে প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে খাবারটাকে দেখতে পাচ্ছ আমার হাতে, এই খাবারটা কিন্তু একটা ঘরোয়া খাবার, এবং এই খাবারটাকে তৈরি করতে আমাদের কিন্তু 1 টাকাও খরচ হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু এই খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করতে পারবো। তো এই খাবারটা বন্ধুরা আর কিছুই নয়, আমাদের হচ্ছে কমলা লেবু খোসা ভেজানো জল। আমরা কিন্তু এই শীতে সকলেই কিন্তু কমলা লেবু খেয়ে থাকি, এবং এই লেবুর খোসাকে আমরা কিন্তু বাড়ি থেকে ফেলে দিয়ে থাকি, কিন্তু এই লেবুর খোসাকে যদি আমরা 2 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা এই সুন্দর লিকুইডটা কিন্তু পেয়ে যাব। হালকা একটি হলুদ বর্ণের লিকুইড আমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। তো এক্ষেত্রে আমি যেটা করেছি, আমি 500 ml জলের মধ্যে একটা বড় সাইজের কমলা লেবুর খোসাকে টুকরো টুকরো করে কেটে কিন্তু ভিজিয়ে রেখেছি 2 দিন, এবং এই যে লিকুইডটাকে আমরা তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ, এই লিকুইডটাকে যদি আমরা আমাদের তুলসী গাছের মাটির মধ্যে প্রত্যেক 10 দিন কি 20 দিন ছাড়া ছাড়া ব্যবহার করে দিতে পারি, তাহলে তুলসী গাছের মাটি যেমন সঠিকভাবে অ্যাসিডিক থাকবে, তেমন কিন্তু এই দ্রবণটাকে প্রয়োগ করে আমরা নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান কিন্তু দিতে পারবো। কারণ এই কমলা লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস আছে, যা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে নতুন নতুন পাতাকে আনতে এবং পাতাকে সবুজ চকচকে রাখতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে ছেঁকে নিলাম। তো এই দ্রবণটাকে আমি অন্যান্য তুলসী গাছের মধ্যেও কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা, এটা ছিল আজকের আমার ভিডিও। তো এই ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।